বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবজগৎ। তো জীবজগতের এটি হলো আমার 7 নাম্বার পর্ব। যদি 1 থেকে 6 নাম্বার পর্ব দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো এই ভিডিওতে আলোচনা করা হবে মূলত অনুশীলনী প্রশ্ন এবং এর উত্তর নিয়ে। তো প্রথমে আমরা আলোচনা করব শূন্যস্থান পূরণ। মুখের দেহে ড্যাশ ও ড্যাশ থাকে, শক্ত খোলস ও মাংসল পা থাকে। এই শূন্যস্থানে এই দুইটা বসবে। পরে স্তন্যপায়ী প্রাণীর ড্যাশ বেশ উন্নত, এটা অন্যপায়ী সেট হবে। স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত। 3, উদ্ভিদে সবুজ কণিকা থাকে, তাই তারা সবুজী। ছত্রাক অসবুজ, তাই তারা নিজের দেশ তৈরি করতে পারে না। খাদ্য নিজে তৈরি করতে পারে না, তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এরপর হলো বহু নির্বাচনী। তো 1, ইউগ্লেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ইউগ্লেনা কিন্তু প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। খ নাম্বার হবে সঠিক অ্যান্সার। 2, পরভোজী জীবের বৈশিষ্ট্য হলো এরা সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে। এটা কিন্তু করতে পারে না, যেহেতু পরভোজী। পরভোজী মানে যে অন্যের তৈরিকৃত খাবার খেয়ে জীবন ধারণ করে, তাহলে তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। জীবিত জীব থেকে খাদ্য শোষণ করে। এরা কি জীবিত থেকে খাদ্য শোষণ করে? এটা হলো সঠিক। মৃত জীবের দেহাবশেষ গ্রহণ করে, এটাও সঠিক। তাহলে এখানে সঠিক উত্তর হলো 2 এবং 3। এটা কোথায় আছে? ছোট কথায়। ছোট ক হলো সঠিক অ্যান্সার। এরপর নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। জায়ান গ্রামে গিয়ে দেখলো তার চাচা সন্ধিযুক্ত পা ও পুঞ্জাকে বিশিষ্ট এক ধরনের প্রাণী খুব যত্নের সাথে পালন করছে, যা উড়ে বেড়ায় ও ডিম পাড়ে। একটি গাছের ডালে সে অন্য একটি প্রাণী দেখল, যা উড়ে বেড়ালেও ডিম পাড়ে না এবং মাতৃদুগ্ধ পান করে। 3 নম্বর প্রশ্ন, জায়ানের চাচা কোন প্রাণীটি পালন করছে? পামরি পোকা, উই পোকা, প্রজাপতি নাকি মৌমাছি? এই সাধারণত কি এই যে মৌমাছি পালন করতেছিল। কেন মৌমাছি পালন করতেছিল এটা আমরা কিভাবে বুঝলাম? এই যে মৌমাছির সন্ধিযুক্ত পা আছে, পুঞ্জাক্ষে আছে, খুব যত্নের সাথে পালন করতেছে। কেন? উই পোকা, প্রজাপতি, পামরি পোকা এগুলো কিন্তু যত্নের সাথে পালন করার তেমন কোনো কারণ নেই। মৌমাছি কিন্তু ডিম পাড়ে, ঠিক আছে? তো এখানে মৌমাছিটাই হবে সঠিক আনসার। আর গাছের ডালের প্রাণীটি কি? দেখো মাতৃদুগ্ধ কিন্তু পান করতেছে। এখন গাছের ডালের যে প্রাণীটা সেটার বৈশিষ্ট্যটা কি হতে? আঙুলে নখযুক্ত, অর্থাৎ মাতৃদুগ্ধ পান করে স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য কিন্তু নখরযুক্ত আঙুল থাকে, গায়ে লোম থাকে। স্তন্যপায়ী প্রাণীদের গায়ে কিন্তু লোম থাকে। দেখো আমার গায়ে লোম আছে, আমরা কিন্তু স্তন্যপায়ী প্রাণী। গরু, মহিষ, ছাগল এদের গায়েও কিন্তু লোম আছে, এরাও স্তন্যপায়ী। তাহলে এটাও সঠিক অ্যান্সার। এই আঙুলে নখরযুক্ত আঙুল, এটাও কিন্তু সঠিক অ্যান্সার। বাচ্চা প্রসব করে, এটাও কিন্তু সঠিক অ্যান্সার। অর্থাৎ এই 4 নাম্বারের সবকটি হলো সঠিক উত্তর। তাহলে এটার উত্তর হবে বড় গ। তো এই ছিল আমাদের নৈর্বৃত্তিক অংশে। যে কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্টসে কিন্তু তোমরা জানাইতে পারো। আর আমি তো মানুষ, আমারও কোনো জায়গায় ভুল হতে পারে, সেটা তোমরা ধরিয়ে দিতে পারো। তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তো চলো আমরা এই সকল প্রশ্নের উত্তর দেখে নেই। তো নাম্বার প্রশ্ন কি? যে একটি ব্যাঙ, একটি চারাগাছ ও একটি চশমা যদি একটি কাচের জারে নিয়ে 15 দিন ঢেকে রাখা যায়, তাহলে এর ফলাফল কি হবে ব্যাখ্যা করো। একটা কাচের জার, অর্থাৎ কাচের জার দ্বারা যদি এদেরকে ঢেকে রাখি, এই ব্যাঙকে, ছোট একটা চারা গাছকে, একটি চশমাকে যদি আমরা এর ভিতরে ঢেকে রাখি 15 দিন, কতদিন ঢেকে রাখবো? 15 দিন। তাহলে অবস্থাটা কি দাঁড়াবে সেটা আমরা দেখব। ব্যাঙ ও ছোট চারা গাছটি সজীব, অর্থাৎ এদের জীবন আছে, কিন্তু চশমাটি জড় পদার্থ। চশমাটা কি জড় পদার্থ, এর জীবন নেই। তাই কাচের জার দিয়ে 15 দিন এদেরকে ঢেকে রাখলে চশমাটি অপরিবর্তিত অবস্থায় থাকবে। চশমা যেহেতু জড় পদার্থ, এটা অপরিবর্তিত অবস্থায় থাকবে 15 দিন না, 15,000 বছর রাখলে একই রকম ভাবে থাকবে। কিন্তু
অক্সিজেন ও খাদ্যভাবে ব্যাঙটি মারা যাবে। ব্যাঙটি কি অক্সিজেন পাবে না, খাদ্যও পাবে না, এই জন্য ব্যাঙ মারা যাবে। ঠিক একই রকমভাবে চারা গাছটাও কিন্তু মারা যাবে। চারা গাছটিও একই কারণে পানির অভাবে কিছুদিন পর শুকিয়ে মারা যাবে। তো এখান থেকে আমরা এই অংশটুকু বুঝতে পারলাম। এরপর বলা হইতেছে উভচর প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। উভচর প্রাণী কি? যে সকল প্রাণী জীবনের প্রাথমিক অবস্থায় পানিতে এবং পরিণত বয়সে ডাঙায় বাস করে তাদেরকে উভচর প্রাণী বলা হয়। তো উভচর প্রাণীর বৈশিষ্ট্য হলো এদের ত্বকে লোম, আঁশ বা পালক থাকে না। আমাদের মতো লোমও থাকে না, মাছের মতো আঁশও থাকে না, পাখির মতো পালকও থাকে না। যেমন হাঁস মুরগি এদের মতো পালকও এদের নেই। এদের দুই জোড়া পা থাকে। দুই জোড়া পা থাকে আমরা ব্যাঙের জানি। পায়ের আঙ্গুলে কোনো নখ থাকে না, মানে স্তন্যপায়ী প্রাণীদের মতো এদের নখ থাকে না। এরা ব্যাঙাচি অবস্থায় ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এরা জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে। 3 নম্বর প্রশ্ন হলো শৈবাল, মশ ও ফার্নের পার্থক্যগুলো কি কি? এদের মধ্যে পার্থক্যগুলো কি? তো শৈবাল এ সকল উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। আর মশ এ সকল উদ্ভিদের কাণ্ড ও পাতা থাকে। কাণ্ড এবং পাতা আমরা নির্ণয় করতে পারি। আর ফার্নের কাণ্ড, পাতা এবং সাথে মূলও কিন্তু নির্ণয় করা যায়। এখানে এটা দেওয়া নাই, তোমরা চাইলে দিতে পারো। পরে দেখো শৈবালের মূল থাকে না। এ সকল উদ্ভিদের মূল থাকে না, মশেরও মূল থাকে না। মশের মূলের পরিবর্তে আছে রাইজয়েড। আর এদের মূল থাকে ফার্নের। এরা সমাঙ্গ উদ্ভিদ বর্গের অন্তর্ভুক্ত। শৈবাল কিন্তু সমাঙ্গ বর্গের উদ্ভিদ। কেন? যে সকল উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড এবং পাতায় ভাগ করা যায় না তাদেরকে সমাঙ্গদেহী উদ্ভিদ বলা হয়। আর এরা সমাঙ্গ নয়, কারণ এদেরকে মূল, কাণ্ড আর পাতায় বিভক্ত করা যায়। আর এরাও সমাঙ্গ নয়, কারণ এদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। এরপর মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে পার্থক্য লিখো। এটা আমরা কিন্তু মোটামুটি সবাই পারি। দেখো, মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী। এদের মেরুদণ্ড আছে, এদের মেরুদণ্ড নেই। এদের দেহের ভিতর কঙ্কাল থাকে, এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না। মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ আছে, এদের লেজ থাকে না। অমেরুদণ্ডী প্রাণীদের লেজ থাকে না। আর মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর কিন্তু লেজ আছে। এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এদের শ্বসনের বিশেষ কোনো অঙ্গ নেই, নির্দিষ্ট কোনো অঙ্গ নেই। তো এরপর হলো নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। তো সংক্ষিপ্ত এটা সর্বশেষ প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন। নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। নগ্ন মানে খোলা, বীজি মানে বীজ। তো যে সকল উদ্ভিদের বীজ খোলা অবস্থায় থাকে তাদেরকে কিন্তু নগ্নবীজী উদ্ভিদ বলা হয়। এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে না, কারণ যেহেতু শুধু বীজই উৎপন্ন হয়, ফল উৎপন্ন হয় না, এই জন্য এদের ডিম্বাশয় থাকে না। এই ডিম্বাশয়টাই কিন্তু মূলত ফলে পরিণত হয়। ডিম্বকগুলো নগ্ন অবস্থায় থাকে। ডিম্বাশয় না থাকার ফলে এদের ডিম্বকগুলো নগ্ন অবস্থায় থাকে। আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। এদের উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে। এটার কিন্তু ডিম্বাশয় থাকে, নগ্নবীজের কিন্তু ডিম্বাশয় থাকে না। এদের বীজগুলো ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকে, আর এদের কিন্তু নগ্ন অবস্থায় থাকে। আবৃত মানে ঢাকা, নগ্ন মানে খোলা। এরপর হলো সৃজনশীল প্রশ্ন। দেখ, তো সৃজনশীল প্রশ্নগুলো কি আছে আমরা একটু দেখে নেই। দেখো, 1 নাম্বার সৃজনশীল প্রশ্ন। তো এখানে কিন্তু দুইটা চিত্র দেওয়া আছে। চিত্র এ তে দেওয়া আছে কি একটি চিংড়ি মাছের চিত্র, এবং বি তে দেওয়া আছে একটি ইলিশ মাছের চিত্র। ক নাম্বারে প্রশ্ন করা হচ্ছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? আমরা কিন্তু এটা জানি, যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে, আর যে সকল প্রাণীর পিছনের শির ধারা বা মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে। কোন ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন? ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের আনসারগুলো দেখি। তো এই যেখানে লিখছি যে যেসব প্রাণীর দেহে মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী, আর যেসব প্রাণীর দেহে মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলা হয়। কোন ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন? ব্যাখ্যা করো। ব্যাঙ জীবনের প্রথম অবস্থায় অর্থাৎ ব্যাঙাচি অবস্থায় পানিতে বাস করে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। আবার পরিণত বয়সে এরা ডাঙায় বাস করে এবং ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এই বৈশিষ্ট্যগুলোর সাথে উভচর প্রাণীর বৈশিষ্ট্য মিল রয়েছে, তাই ব্যাঙকে উভচর প্রাণী বলা হয়। তো এখানে কিছু বানানগত ত্রুটি আছে, সেগুলো তোমরা ঠিকঠাক করে নেবা লিখার সময়। গ নাম্বার, এ ও বি চিত্রের প্রাণীর পার্থক্য লিখো। এ চিত্রের প্রাণীটি কি? আমরা জানি চিংড়ি মাছ। এবং বি চিত্রের প্রাণীটি কি জানি আমরা? ইলিশ মাছ, তাই না?
তো উদ্দীপকের চিত্র এ এর প্রাণীটি চিংড়ি এবং বি এর প্রাণীটি মাছ ইলিশ। নিচে এ ও বি অর্থাৎ চিংড়ি ও ইলিশ মাছের পার্থক্য উল্লেখ করা হলো। তো এ চিংড়ি, বি হচ্ছে ইলিশ। এদের মেরুদণ্ড নেই, মেরুদণ্ড আছে। এদের চোখ পুঞ্জাক্ষী প্রকৃতির, অর্থাৎ একটা চোখের ভিতরে অনেকগুলো চোখ থাকে। চোখ সরল প্রকৃতির, অর্থাৎ একটার জায়গায় একটা চোখই থাকে। এর দেহে কঙ্কাল নেই। চিংড়ির দেহে কিন্তু কঙ্কাল বা হাড় থাকে না, এর দেহে কঙ্কাল থাকে। মাছের কিন্তু, ইলিশ মাছের কিন্তু কাটা আছে, ওটাই কিন্তু কঙ্কাল। এর লেজ নেই, চিংড়ির লেজ নেই, এর লেজ আছে। ইলিশ মাছের লেজ আছে। এর লোম বা আইস নেই, চিংড়ির লোমও নাই, আইসও নেই, এর কিন্তু আইস আছে ইলিশ মাছের। এর পা সন্ধিযুক্ত, খণ্ড খণ্ড। সন্ধিযুক্ত মানে কি, দুইটি করে পা একটা জায়গায় সংযুক্ত হয়। আমরা চিংড়ি মাছের পা গুলো দেখবো এরকম ছোট ছোট পা, দুইটা পা একটা জায়গায় সংযুক্ত আছে। এর কিন্তু পায়া নাই, আছে কি পায়ের পরিবর্তে পাখনা, এর পাখনা আছে। তো বড় নম্বর প্রশ্ন, আমাদের জীবনে বি প্রাণীটির প্রয়োজনীয়তা উল্লেখ করো। বি প্রাণীটি হচ্ছে কিন্তু ইলিশ মাছ, ইলিশ মাছের প্রয়োজনীয়তা উল্লেখ করবো। এগুলো আমরা মোটামুটি সবাই জানি, তারপরে বলে দিচ্ছি। চিত্রের বি প্রাণীটি হলো মাছ। নিচে আমাদের জীবনে মাছের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। প্রাণীজ আমিষের শতকরা ৯৮ আসে মাছ থেকে, যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। মাছ এক ধরনের সহজপাচ্য, অর্থাৎ সহজে হজম হয় ও সুস্বাদু খাবার, যা হজম করতে কোনো সমস্যা হয় না, ফলে আমরা সুস্থ থাকি। মাছের চামড়ায় ভিটামিন এ ও ডি রয়েছে। এসব পুষ্টি উপাদান আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেশের চাহিদা মিটিয়ে মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। ৫ নাম্বার, আমাদের দেশের উপকূলবর্তী অধিকাংশ লোকই মাছ ধরে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছে। ৬, বেকারত্ব দূরীকরণে অনেকে মাছ চাষ করছে, এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। ৭ নাম্বার, বড় মাছের উচ্ছিষ্ট দ্বারা সার তৈরি করা হচ্ছে, যা আমাদের কৃষিক্ষেত্রে প্রয়োজনীয়। ৮, মাছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান ক্যালসিয়াম, ফসফরাস ও লৌহ বিদ্যমান। ৯, মাছের কাটা থেকে পোলট্রি শিল্পের খাবার তৈরি করা হয়। ১০, মাছের তেলে কোলেস্টেরল কম, যা মানুষের হৃদরোগের ঝুঁকি কমায়। কোলেস্টেরল কিন্তু মানুষের হৃদরোগ বাড়াইয়া দেয়। তো সর্বোপরি বলা যায় মাছ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ২ নাম্বার সৃজনশীল। ২ নাম্বার সৃজনশীলের কথায় আসে কিন্তু সপুষ্পক উদ্ভিদ কাকে বলে। যে সকল উদ্ভিদের ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। তো খ নাম্বারটা সমাধান করার জন্য আমরা এই প্রশ্নটা দেখে আসি। আসলে ২ নাম্বার সৃজনশীল প্রশ্ন হলো, দেখো এই যে ক নাম্বারে একটা উদ্ভিদ আছে, সেটা কিন্তু আমরা জানি এই উদ্ভিদটা কি, নারিকেল গাছ। এটা মোটামুটি আমরা সবাই চিনি। আর এই খ নাম্বারে যে উদ্ভিদটা আছে সেটাও মোটামুটি আমরা অনেকে দেখছি, যে বট গাছ। এই দুইটা গাছের মধ্যে কিন্তু অনেকটা ভিন্নতা আছে, এগুলাই এখানে মূলত ব্যাখ্যা করা হবে। ক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, খ নম্বরে প্রশ্ন। আর ছোট নম্বরে ক খ উদ্ভিদের পার্থক্য লিখো। আমরা আনসারগুলো দেখি। খ নাম্বার, ক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। তো ক উদ্ভিদটি কি আমরা জানি, সেটা হলো কি নারিকেল গাছ। এই জন্য নারিকেল গাছের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। ১ নাম্বার, এদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত। নারিকেল গাছের দেহকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করতে পারি। তো ২ নাম্বার হচ্ছে পাতা সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত। এদের পাতা কিন্তু সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত। এরকম একটা ডাল থাকে, ডালের ভিতরে কিন্তু আমরা এরকম পাতা দেখতে পাই। তো এই পাতার এটা কিন্তু মধ্য শিরা, এই শিরা দ্বারা কিন্তু আমরা মূলত ঝাড়ু বানাই, তাই না? এবং এইখান থেকে ছোট ছোট এরকম অনেক লম্বা লম্বা শিরা থাকে, আমরা এটা চোখে দেখতে পারি। এগুলা কিন্তু মূলত হলো কি সমান্তরাল শিরা, একটার সাথে আরেকটা সমান্তরালে থাকে, এই জন্য সমান্তরাল শিরাযুক্ত। ভ্রূণে একটি বীজপত্র থাকে, অর্থাৎ এই নারিকেল গাছ কিন্তু একবীজপত্রী উদ্ভিদ। ভ্রূণে এদের বীজে কিন্তু একটি মাত্র বীজপত্র থাকে। নিষেকের পর ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। তো ডিম্বকটা বীজ এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। বীজটা কি নারিকেলের, এই যে আমরা যে নারিকেলটা খাই এটা হলো বীজ, এবং নারিকেলের খোসাটাই মূলত হচ্ছে ডিম্বাশয়। তো ক ও খ উদ্ভিদের পার্থক্য লিখো। ক কি ছিল, নারিকেল গাছ, এবং খ হলো বট গাছ। নারিকেল গাছ ও বট গাছের মধ্যে পার্থক্য হলো, তো নারিকেল গাছ এদের বীজে একটি বীজপত্র থাকে, আর বট গাছের এদের বীজে দুটি বীজপত্র থাকে। এই জন্য নারিকেল গাছের
কে কিন্তু একবীজপত্রী উদ্ভিদ বলা হয় এবং বট গাছকে কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয়। পাতার শিরা সমান্তরাল, এদের পাতার শিরা জালিকাকার, জালের মতো, নেডের মতো আর কি। গুচ্ছমূল বিদ্যমান, এদের মূল উঠাইলে দেখবা মাথার চুলের মতো গুচ্ছমূল, আর প্রধান মূল বিদ্যমান, একটা বড় মূল থাকে। ফুল ট্রাইমেরাস। এখন এদের ফুল ট্রাইমেরাস কি? অর্থাৎ এদের ফুলের যে পাপড়িগুলো আছে এই পাপড়িগুলো 3-এর গুণিতক, অর্থাৎ এদের পাপড়ি থাকবে 3টি অথবা 6টি অথবা 9টি। আর এদের ফুল কি? টেট্রা ও পেন্টামেরাস। এদের ফুল টেট্রামেরাস থাকে। টেট্রা মানে হলো 4-এর গুণিতক 4, 8 অথবা 12 এরকম থাকবে। আর পেন্টামেরাস হলো 5-এর গুণিতক 5, 10, 15 এরকম থাকে তাদের ফুলের পাপড়িগুলা। তো কাণ্ড শাখাবিহীন, এদের কাণ্ডে কিন্তু কোনো প্রকার শাখা হয় না। নারিকেল গাছ, তাল গাছ এদের কিন্তু কাণ্ডে কোনো শাখা নাই। আর কাণ্ড শাখাযুক্ত, এদের আমরা জানি বট গাছের কাণ্ডে অসংখ্য শাখা হয়, শাখাযুক্ত। আশা করি সকলেই বুঝতে পারছো। পরে বর্গ নম্বর প্রশ্ন, আমাদের জীবনে ক উদ্ভিদের গুরুত্ব আলোচনা করো। ক উদ্ভিদটা কি ছিল? নারিকেল গাছ। অর্থাৎ নারিকেল গাছের গুরুত্ব আমরা এখানে আলোচনা করব। নারিকেল গাছের কিন্তু প্রচুর গুরুত্ব আছে আমাদের জীবনে। নারিকেল গাছের গুরুত্ব আলোচনা করা হলো, 1 নাম্বার, এদের কচি নারিকেল বা ডাব একটি কোমল পানীয়, এতে প্রচুর পরিমাণ ফসফেট থাকে যা আমাদের শরীরের ফসফরাসের চাহিদা মেটায়। 2, নারিকেল মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয়, তরকারি হিসেবেও খাওয়া হয়। 3, নারিকেল থেকে তৈল পাওয়া যায় যা মানুষ তার কেশে ব্যবহার করে, অর্থাৎ চুলে ব্যবহার করে। 4, নারিকেলের ছোবড়া দিয়ে দড়ি, গদি ইত্যাদি তৈরি করা হয়। বিভিন্ন বাস, ট্রাক বা আমাদের সোফা সেটের গদিও কিন্তু অনেক সময়, বা আমরা যে ইয়েতে ঘুমাই খাটেও কিন্তু অনেক ক্ষেত্রে নারিকেলের ছোবড়া ব্যবহার করা হয়। যারা জাজিম তৈরি করে তাদের কিন্তু নারিকেলের ছোবড়া ব্যবহার করা হয়। তো 5 নাম্বার, পাতা দিয়ে ঘরের চালা তৈরি করা হয়, অর্থাৎ ঘরের চাল তৈরি করা হয়। 6 নাম্বার, পাতার প্রধান শিরা দিয়ে ঝাড়ু তৈরি করা হয় যা ঘর ঝাড়ু দিতে কাজে লাগে। 7, পাতা ও কাণ্ড জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এই নারিকেল গাছের কাণ্ড কিন্তু অনেক সময় ঘরের কাঠের ক্ষেত্রেও অনেক সময় ব্যবহার করা হয়। অতএব আমাদের জীবনে নারিকেল গাছ গুরুত্বপূর্ণ। এছাড়াও অনেক গুরুত্ব আছে যেগুলো তোমরা চাইলে লিখতে পারো। এখানে আমি 7টা দিছি, তোমরা চাইলে এখানে 7-এর জায়গায় 14টাও বানাইতে পারো। তো এই ছিল এখনকার ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবে না, এবং ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে কিংবা কোনো জায়গায় বুঝতে না পারলে অবশ্যই কমেন্টসে জানাবা।